হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এখন হচ্ছে সকালের দিকে, কালকে আমি মিহির জন্য পিৎজা তৈরি করেছিলাম। তো ওখান থেকে আমি মিহির জন্য রেখে দিয়েছিলাম যাতে ও সকালে খেতে পারে, কারণ ও পিৎজা অনেক বেশি পছন্দ করে। তো এখন আমি সেটা ওকে গরম করে দিচ্ছি। আর আমি এখানে কিছু দেশি আলু সেদ্ধ করতে দিয়েছি। আজকে হাঁসের মাংস দিয়ে রান্না করব দেশি আলু। মিহি সকালে নাস্তাটা করার পরে ওকে আমি এখন পড়তে বসিয়েছি। তো তারপর আমি ওর মাথাটা একটু আশ্রয় দিচ্ছি। তারপরে ঘরে কিছু টুকিটাকি কাজকর্ম আছে, রান্না বান্না আছে, সেগুলো আমি করে নিব। আর কালকে তো আপনাদের সাথে ওমান সম্বন্ধে ভিডিও শেয়ার করেছি, ওমানের বর্তমান পরিস্থিতি নিয়ে। তো আসলে ভিডিওটা করার পরে আরও রাতের দিকে কিছু আপডেট এসেছে ওমানে, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবস্থা খুবই ভয়াবহ আসলে বলতে গেলেই। এয়ারপোর্ট সবই বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি বাংলাদেশের সাথেও। তারপরে হচ্ছে ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করছে। জুমার নামাজ নিষিদ্ধ করা হয়েছে। তারপরে পার্ক, তারপরে আরও বিভিন্ন কিছু নিষিদ্ধ করা হয়েছে। এটা কালকে রাতেই এটা ঘোষণা এসেছে। আজকে হচ্ছে 16 তারিখ। 16 তারিখ রাত 12টার পরে মাসকাটে প্লেনে করে কীটনাশক ছাড়ানো হবে, ফেলা হবে কীটনাশক। তো সেক্ষেত্রে রাত 12টার পরে ঘর থেকে বের হওয়া নিষেধ করেছে। তারপরে হচ্ছে ছাদে কিছু থাকলে, কাপড় চোপড় থাকলে, জিনিসপত্র থাকলে সেগুলো ঢুকিয়ে নেওয়ার জন্য নির্দেশ করেছে। এরপরে হচ্ছে 10টার পরে দোকানপাট সব কিছুই বন্ধ রাখতে বলেছে। এটা শুধু ভাইরাস মুক্ত করার জন্য। তো এরপরে তো আরও অনেক অনেক কিছুই দেখা যাবে। আসলে বুঝতে পারছি না পুরো ওয়ার্ল্ডে কি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, কারণ আমরা অনেক বেশি পাপ করে ফেলেছি, অনেক বেশি গুনাহ করে ফেলেছি। তো যার কারণে এক প্রকার বলতে গেলে গজব হিসাবে এটা আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। আপনারা একটাবার চিন্তা করুন না, সামান্য একটা ভাইরাস মোকাবেলা করতে পুরো পৃথিবী হিমশিম খেয়ে যাচ্ছে। ইতালি, চীন বলেন, চীনেরা তো মানে কৃত্রিম তৈরি করে না এমন কিছু নেই, তারপরেও ওরা পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে এই ভাইরাস মোকাবেলা করতে। আর বাংলাদেশে তো নতুন করে আরও 3জন পেয়েছে, একই পরিবারের মা আর সন্তান। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ঝুঁকিটা খুব বেশি, আর বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে এটা সবচাইতে বেশি অন্যান্য দেশের চেয়েও। অন্যান্য দেশের যথেষ্ট পরিমাণ সামর্থ্য আছে এটার মোকাবেলা করার জন্য, কিন্তু বাংলাদেশে কি আছে? প্রচুর পরিমাণের ঘনবসতি একটা দেশ, সে সাথে অর্থের দিক দিয়েও অনেক বেশি পিছিয়ে। বুঝতে পারছি না পরবর্তী সময় বাংলাদেশে কি হবে। আর কতজনই বা বড়লোক আছে, দেখা যায় বেশিরভাগ মানুষই গরিব এবং মধ্যবিত্ত। তাদের পক্ষে আসলে আসলে জানি না পুরো পরিস্থিতিটা কি হবে পুরো ওয়ার্ল্ডে। আল্লাহর কাছে অনেক বেশি ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলা যাতে এবারের মতো আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। আসলে আমিও বুঝতে পারছি না। যখন আমি দুপুরের পরে খবরটা পেলাম যে বাংলাদেশের সাথেও ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, তখন আমি একটু বেশি টেনশনের মধ্যে। আমার এখানে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো মিহির বাবা আসার সময় নিয়ে এসেছে, হলুদের গুঁড়া নিয়ে এসেছে। বিশেষ করে হলুদের গুঁড়াটাই শেষ হয়ে গিয়েছিল, সাথে ডিম, তেল, পেঁয়াজ, রসুন, লাল শাক, কাঁচামরিচ, টুকিটাকি যা যা লাগে আর কি। তো এখন আমি মাংসটা বসিয়ে দেব। এদিকে আমি তেল বসিয়েছি হাঁসের মাংসটা, যেটা কয়েকদিন আগে আমার আম্মু পাঠিয়েছিল। একটা তো রান্না করেছিলাম, এখন আমি আবার আরেকটা রান্না করছি।
আর অনেক দেশের ভিডিও দেখলাম যারা কিনা কয়েক মাসের জন্য জিনিসপত্র কিনে রাখছে, এত বেশি কিনে রাখছে মানে দেখা যাবে অন্যরা পাবেই না। এটা কিন্তু আবার ঠিক না আমার বিবেচনার দিক। আমরা যদি একজন মানুষই যদি প্রায় 6 মাস 1 বছরের খাবার কিনে ঘরের মধ্যে ফেলে রাখি, অনেক ফ্যামিলিতে দেখা যাবে বাচ্চাদের খাবারটা পর্যন্ত কিনতে পারবে না, বাচ্চারা না খেয়ে বসে থাকতে হবে। তো একটু চিন্তা ভাবনা করে বিবেক খরচ করে আসলে চলা উচিত। আপনারা একটু খাবার স্টক করে রাখেন, তাই বলে এত এত বেশি খাবার পুরো গোডাউন করে ফেলছে। কিছু ভিডিও দেখেছি খাবার কিনে, মানে মার্কেটেও মনে হয় এত খাবার নেই যেটা কিনা ঘরের মধ্যে স্টক করে রেখেছে। এটা তো দেখে আসলে একটু অবাকই হলাম, মানুষের বিবেক বিবেচনা কোথায় যাচ্ছে। ওদের কারণে দেখা যাবে অন্যরা পাবেই না। তো সবার কথা তো একটু চিন্তা করা উচিত। যারা খাবার স্টক করবেন তারা একটু চিন্তা ভাবনা। বাংলাদেশের ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে, চট্টগ্রাম আর ঢাকা এই দুইটা জায়গায় সবচাইতে বেশি ঝুঁকি। কারণ চট্টগ্রামে সবচাইতে মানুষ, তারপরে হচ্ছে ঢাকাতে তো এর চাইতে বেশি মানুষ, প্রচুর পরিমাণে মানুষের বসবাস। তো যার কারণে এখানে ঝুঁকিটাও একটু বেশি। আর চট্টগ্রামের ক্ষেত্রে যেটা বেশি বলা হচ্ছে, কারণ চট্টগ্রাম এয়ারলাইন্সে কিন্তু এখনও কোনো মেশিন নেই পরীক্ষা করার, শুধু ঢাকাতেই আছে। সেই ক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু ঢাকার চেয়েও বেশি পড়ে যায় চট্টগ্রামে। এক্ষেত্রে একটু বেশি টেনশনের চট্টগ্রামের মানুষের জন্য। কথা বলতে বলতে এদিকে আমি মাংসটাও রান্না করে নিয়েছি। এখন আমি মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আজকের হাঁসের মাংস রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। প্রথমটার চেয়ে এটাই বেশি টেস্ট হয়েছে। আমি তো মনে করেছি হয়তোবা আলু দিচ্ছি, সেই জন্য হয়তোবা প্রথমটার চেয়ে এটা বেশি টেস্টি হবে না। দেখি যে না, পুরাই উল্টা। প্রথম যেদিন রান্না করেছিলাম ওটা তো এমনিতেই ভুনা করেছিলাম, আজকেরটা আমি আলু দিয়ে রান্না করেছি। আজকেরটাই সবচাইতে বেশি টেস্টি হয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আরও একটা সবচাইতে বেশি সংকটে পড়ে যাবে, সেটা হচ্ছে খাবার দাবার। তো এমনিতে তো ভাইরাসের আতঙ্ক তো আছেই, সেক্ষেত্রে খাবার দাবারের দাম তো বাড়বেই। আবার রমজান আসছে, সেই ইয়াতেও প্রচুর পরিমাণের খাবার দাবারের দাম বেড়ে যাবে। মানে কি বলবো, মধ্যবিত্ত আর গরিবেরা তো মানে একেবারে মরেই যাবে এরকম অবস্থা। বড় লোকেরা তো দাম হলেও কিনতে পারবে, ওদের টাকা আছে। তো মধ্যবিত্ত আর গরিবদের একটু বেশি কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা জানে সামনে কি পরিস্থিতি হবে, আমাদের নসিবে কি রেখেছে, সবার কপালে কি রেখেছে। হয়তোবা ভালো কিছু রেখেছে, হয়তোবা এটা একটা পরীক্ষা, আমাদের ঈমানের পরীক্ষা। আল্লাহর উপর কতটা আমরা বিশ্বাস এবং ঈমান রাখতে পারি, সেটা হয়তোবা পরীক্ষা এটা। এদিকে আমি মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষালে যেটা হয়, মাংসর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, লবণ মরিচ সব কিছুই। এরপরে মাংসটাও খেতে খুবই টেস্টি হয়। আমি প্রায় অনেকক্ষণ সময় ধরে মাংস কষাই। যদি পানিটা শুকিয়ে আসে, আমার যদি মনে হয় যে মাংসটা ভালোভাবে কষানো হয়নি, তাহলে আমি সামান্য করে একটু পানি দিয়ে হলেও আবার ভালোভাবে কষাই। এতে করে মাংস খেতে খুবই টেস্টি হয়। মিহির বাবা তো আজকে সকালে আমাকে বলছে যে তুমি যেহেতু চলে যাবা, আমাকে কয়েক কেজি গরুর মাংস আর মুরগির মাংস রান্না করে ছোটো ছোটো বক্সে করে রেখে দিবা, যাতে আমি খেতে পারি। ভাত কিনে নিয়ে আসবো আর এখান থেকে মাংস ছোটো একটা বের করে খাবো। এই যে আমার রান্নাটা এখন কমপ্লিট, দেশি আলু দিয়ে হাঁসের মাংস। আর একটা কথা, আমাকে এর আগে কয়েকটা আপু বলেছিল, যখন আমি প্রথমবার হাঁসের মাংসটা রান্না করেছিলাম, মানে প্রেগনেন্সি অবস্থায় হাঁসের মাংস খাওয়া নাকি ভালো না। আসলে আমি এটা জানি না। মিহির সময় যখন আমি বাংলাদেশে যাই, তখন আমি আমার শ্বশুরবাড়িতে কিন্তু হাঁসের মাংস খেয়েছি, ওনারা আমাকে দিয়েছে। ওই সময় তো আমার শাশুড়ি কিংবা আমার ননাস ওই ধরনের কোনো কথা বলেনি। সেক্ষেত্রে আসলে আমার জানাও নেই কি প্রবলেম হয়। আর আপনাদের যদি জানা থাকে হাঁসের মাংস খেলে কি প্রবলেম হয়, তাহলে আমাকে জানাতে পারেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে বেশি পরিমাণের।
রান্না বান্না সব কিছু শেষ করে এখন আমি ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে নিচ্ছি। আজকে চিন্তা করেছি একটু টয়লেটটা ভালোভাবে পরিষ্কার করব। আসলে কাজ অনেক কিছুই করা হয়, কিন্তু ওই পরিমাণের ভিডিও করা হয় না। জানি না কেন? আমি আগে প্রচুর ভিডিও করতাম। সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করতাম। একদিন ভিডিও না করলে কিংবা বিকেলে দুপুরে ভিডিও না করলে আমার কাছে কেমন যেন লাগতো। তো এখন দেখা যায় আমার ভিডিও করতেই ভালো লাগে না। আ এমনও অনেক সময় যায় আমি একদিনও ভিডিও করি না, ২ দিনও ভিডিও করি না। এরকমও যাচ্ছে। হয়তোবা প্রেগন্যান্সির কারণে মানুষের মুড চেঞ্জ হয়ে যায়। এটা একটা হতে পারে। তো আমাকে অনেক আপুরা বলছে, "আপু তোমার আগের ভিডিওগুলোর মতো এখনকার ভিডিওগুলো হচ্ছে না।" আসলে এটা আমিও জানি আমার আগের ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলোর মধ্যে অনেক তফাৎ। আগে আমি প্রচুর কাজ করতাম, এটা সেটা শেয়ার করতাম। তারপরে প্রচুর রেসিপি শেয়ার করতাম। একেকটা ভিডিওতে শিক্ষণীয় কিছু একটা থাকতো। কিন্তু এখনকার ভিডিওতে আমার তেমন কিছুই থাকে না, সেটা আমিও জানি। তবে জানি না কেন আমার হয়তোবা আম ভিডিও করতে কেন যে এত বেশি আলসেমি লাগে। আমি কিন্তু কাজ করি, ঘরের অন্যান্য কাজ করি কিংবা এটা সেটাও বানাই। কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় ভিডিও করতে ভালো লাগে না। যেমন ধরুন গতকালকে পিজ্জা তৈরি করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করিনি ওরকম আরকি। তো আমাকে একটু টাইম দিন। আমার ভিডিওগুলো আমি আগের মতো করে তৈরি করব। হয়তোবা সময় লাগবে। সবাই হয়তোবা বুঝতে পারবে। কারণ প্রেগন্যান্সির সময় মানুষের মুড চেঞ্জ হয়ে যায়, মুড সুইং হয় অনেক রকম। সেটা প্রত্যেক মেয়েই বলতে পারবে। তো আমার ক্ষেত্রেও হয়তোবা হচ্ছে। তো ১ম এ আমি একটু বেসিনটা ক্লিন করে নিলাম। খুব বেশি ময়লা হয়নি, যার কারণে টাইমও লাগেনি। হালকা করে একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে আমি চিন্তা করেছি ভিডিও দিব না, যেহেতু মনটা একটু খারাপ। আপনারা হয়তোবা আমার ভয়েসটা শুনে বুঝতে পারবেন। তো আবার চিন্তা করছি যে না, যেহেতু অনেকগুলো আপডেট চলে এসেছে ওমানে, আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু গতকালকেই আমি ভাইরাস সম্পর্কে ভিডিও শেয়ার করেছি। তো যেহেতু রাতের দিকে আর সকালের দিকে নতুন, নতুন আরও কিছু আম ব্রেকিং নিউজ আম আপডেট হয়েছে। সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আজকের ভিডিওটা করছি। আর অনেক আপুরা বলছে আমি অনেক শুকিয়ে গিয়েছি। আসলে সত্য কথা, আমি প্রচুর শুকিয়ে গিয়েছি। তো আসলে শুকিয়ে গিয়েছি এটা নিয়ে আমি টেনশন করি না। আবার চলেও আসবে। তখন দেখা যাবে আবার আমাকে ডায়েট করতে হবে। কারণ মিহির সময় এটা হয়েছিল। মিহির সময় তো আমি আরও বেশি শুকিয়ে গিয়েছিলাম। এরপরে এত বেশি হেলথি হয়ে গিয়েছিলাম, আমার ডায়েট করতে হতো, রুটি খেতে হতো। আপনারা তো দেখেছেনই আমি কিভাবে ডায়েট করেছি, ওজন কমিয়েছি। সেক্ষেত্রে আসলে মোটেও আমার টেনশন হয় না আমার স্বাস্থ্য নিয়ে। কারণ স্বাস্থ্য যাবে আসবে ওটা কোনো ব্যাপার না। সবচাইতে মূল হচ্ছে সুস্থ থাকা। আমি সুস্থ আছি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ সুস্থ আছি। তো স্বাস্থ্য নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, এই আরকি। তো এখন আমি আয়নাটাও একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য, সেই সাথে পুরো পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ হাফেজ।